বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদের দ্বিতীয় পর্ব। সোনারতরী বিল্ডিংয়েরই 4 তলার এক অ্যাপার্টমেন্টে জলের মেশিনটা কোনো কাজই করছে না, অথচ মাত্র 7 মাস আগে বসানো হয়েছে। এখনো গ্যারেন্টি পিরিয়ড শেষ হয়নি। যিনি কিনেছেন সেই পাঞ্জাবি মহিলাটি খুব বকাবকি করছেন টেলিফোনে। সার্ভিসিংয়ের জন্য 2টি ছেলেকে পাঠানো হয়েছিল, তারা কিছুই সুবিধা করতে পারেনি। অগত্যা কোম্পানি থেকে পাঠানো হয়েছে জহরকে। এইসব ক্ষেত্রে ত্রুটিপূর্ণ যন্ত্রটা পাল্টে সম্পূর্ণ নতুন একটা দেয়ার কথা। তবু জহর একবার শেষ চেষ্টা করে দেখছে। প্রথমেই তো ভদ্রমহিলার উগ্র মেজাজের ঝাঁজ অনেকটা সহ্য করতে হলো জহরকে। ভদ্রমহিলাকে দোষ দেওয়া যায় না, পয়সা দিয়ে মেশিন কিনেছেন, এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেলে রাগ তো হবেই। রান্নাঘরের গরমে জহরকে 1 ঘন্টা পরিশ্রম করতে হলো। ভদ্রমহিলা গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। এর মধ্যে কেউ একজন বেল দিল বাইরে থেকে। দরজা খোলার পর ভদ্রমহিলা তাকেও বকুনি দিলেন 1 চোট। বাইরের লোকটি কি বলল জহর শুনতে পায়নি। ভদ্রমহিলা হিন্দি ইংরেজি মিশিয়ে বললেন, এখন কটা বাজে? দুপুর 2:30। এই সময় কেউ আসে? দুপুরবেলা কারোর বাড়িতে যেতে নেই, এই ভদ্রতাটুকুও জানেন না? যান, বিকেল 5টার পর আসবেন। না না, এখন আমি কোনো কথাই শুনবো না, যতই আপনি রেফারেন্স চিঠি নিয়ে আসুন। 3:30টার সময় জল বেরোতে লাগলো ছড়ছড়িয়ে। আল্ট্রাভায়োলেট রে কাজ করছে ঠিক মতন। এরপরেও বেশ কিছুক্ষণ কল চলবার পর সে ভদ্রমহিলাকে বলল, দেখে নিন ম্যাডাম, এখন ঠিকঠাক কাজ করছে। ভদ্রমহিলা কল চালিয়েও সন্তুষ্ট না হয়ে আগের মতনই মেজাজে বললেন, আবার যে কালকে খারাপ হবে না তা কি করে বুঝবো? জহর প্রথম থেকেই শান্তভাবে উত্তর দিয়েছে। এবারেও বলল, ম্যাডাম, আমি একটা নতুন মেশিন সঙ্গে করে নিয়ে এসেছি, সেটাও আপনার কাছে রেখে যাচ্ছি 7 দিনের জন্য। কিংবা যদি চান পুরনোটার বদলে নতুনটাই এখন বসিয়ে দিয়ে যেতে পারি, তবে আমি বলতে পারি আর কোনো গন্ডগোল হবে না। এবারে ভদ্রমহিলা হঠাৎ নরম হয়ে গিয়ে বললেন, আবার খারাপ হলে আপনারা আসবেন? নিশ্চয়ই, কাস্টমার যতক্ষণ না পুরোপুরি স্যাটিসফাইড হয়। থ্যাংক ইউ, বসুন, একটু মিষ্টি খেয়ে যান। ধন্যবাদ, আমি ডিউটির সময় কিছু খাই না। ভদ্রমহিলা কিছুটা ইতস্তত করে 2খানা 10 টাকার নোট বাড়িয়ে দিলেন জহরের দিকে। জহর এবারেও প্রত্যাখ্যান করে বলল, ওসবের দরকার নেই, এই কাজ করার জন্যই তো কোম্পানি আমাকে মাইনে দেয়। বাইরে বেরিয়ে এসে জহর একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। যে কোনো শক্ত কাজই করে ফেলতে পারলে একটা আনন্দ হয়। সে একজন শিক্ষিত মেকানিক, কিন্তু অধিকাংশ বাড়িতেই তাকে সাধারণ মিস্ত্রি মনে করে, 10-20 টাকা বকশিস দিতে চায়। মাসের শেষে পকেটে টানাটানি পড়লেও জহর আজ পর্যন্ত কখনো ওই টাকা নেয়নি। বরং ফিরিয়ে দেবার সময় সে যে হাসিটা দেয়, সেই হাসিতে বিশেষ সুখ আছে। সে একটা সিগারেট ধরালো। আর 2 তলা উপরে ঝুলি কাকিমাদের ফ্ল্যাট। একবার ঘুরে এলে কেমন হয়? যা গরম আজ, ঝুলি কাকিমার কাজের মহিলাটি চমৎকার শরবত বানায়। তারপরেই মনে পড়ল, একটু আগেই সে শুনেছে দুপুরবেলা কারোর বাড়িতে যেতে নেই, সেটা ভদ্রতা নয়। এর আগে সে এসব না জেনে গেছে 2-1 বার। ঝুলি কাকিমা এই সময়টায় পিয়ানো প্র্যাকটিস করেন। বিরক্ত হলেও তো মুখে কিছু বলবেন না। আমার হাতে সময় আছে বলেই আমি অন্য একজনের কাছে যাব, কিন্তু তার তখন সময় আছে কিনা সেটা বিবেচনা না করা অন্যায় তো বটে। যাবে না ঠিক করে জহর লিফটের কাছে এসে দাঁড়ালো। ওপর থেকে নেমে আসছে লিফট। 4 তলায় থামতেই জহর দেখল তার মধ্যে রয়েছে অখিল। অখিল তাকে দেখে বলল, কি ওপরে যাচ্ছ? ওটা নিচে নামছে। ভিতরে ঢুকে এসে জহর বলল, না, আমিও নিচেই যাব। আমাকে দেখে মত বদলালে নাকি? এ আবার কি কথা? ঝুলি কাকিমার কাছে যাবে কি যাবে না সেজন্য অখিলের মতামত নিতে হবে নাকি? সে বলল,
আমি এই বিল্ডিংয়ে অন্য কাজে এসেছিলাম। তাও তো বটে, না হলে তুমি 4 তলায় দাঁড়াবে কেন? আমি এসেছিলাম স্যাটারডে ক্লাবের মেম্বারশিপ ফর্ম দিতে। ওরা এতদিনেও কোনো ক্লাবের মেম্বার হননি। এমনিতে এখন মেম্বার হওয়া শক্ত, আমি করিয়ে দেব, আমার অনেক চেনা আছে। নিচে নেমে এসে সে বলল, এখন কোথায় যাবে? অফিসে ফিরবো। ফিরতেই হবে, চলো কোথাও গিয়ে একটু বসি। তাজ বেঙ্গলে যাবে? তাজ বেঙ্গল মানে হোটেল? ওরে বাবা, ওসব বড় বড় জায়গায় আমি গিয়ে কি করব? আরে চলোই না। না ভাই, আমাদের মতন লোকের ওইসব জায়গায় মানায় না, অফিসেই যাই। মানানো না মানানোর কি আছে? তুমি কে কি তা কি তোমার গায়ে লেখা থাকে? পকেটে পয়সা থাকলেই হলো। না না, তোমাকে পয়সা খরচ করতে বলছি না, আমারও নিজের পয়সা যাবে না। আমার কোম্পানির এক্সপেন্স অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, চলো কাছাকাছি এক জায়গায় বসি। তুমি নিউ রয়েলে খেয়েছো কখনো? না, চিনি না। ওখানে খাবারটা ভালো দেয়। এখন আবার কি খাবার খাবো? এখন কি খাওয়ার সময় নাকি? আরে খাওয়া মানে স্ন্যাক্স, ড্রিঙ্কসের সঙ্গে কাবাব টাবাব। ওরা বাটি কাবাব খুব ভালো করে। ভাই অখিল, জানো তো আমি ড্রিঙ্ক করি না। করো না মানে কি? একদিন নতুন করে শুরু করলেই তো হয়, চিরকাল গাইয়া থাকবে নাকি? গ্রামে থাকি, গাইয়া ছাড়া কি হব? আর সে কথা হচ্ছে না, শহরেও অনেক গাইয়া থাকে। তোমার কি কোনো সংস্কার আছে, কিংবা কারোর কাছে প্রতিজ্ঞা করেছো? সংস্কার টংস্কার জানি না, আমার সাধ্যে কুলোবে না। তুমি আজ আমাকে খাওয়াবে, কাল তো আমি নিজের পয়সায় খেতে পারবো না, যদি নেশা ধরে যায়। রোজ রোজ আমায় কে খাওয়াবে? যারা ড্রিঙ্ক করে তাদের ঠিক পয়সা জুটে যায়। মাতালদের একটা আলাদা ভগবান আছেন, তিনি দেখাশোনা করেন। তুমি কোনো মাতালকে কখনো গাড়ি চাপা পড়তে দেখেছো? সাধারণ লোকেরা গাড়ি চাপা পড়ে, কিন্তু মাতালরা ঠিক বেঁচে যায়। আমাকে মাফ করো ভাই। ঠিক আছে, আমি জোর করব না। তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? কাছেই একটি সুদৃশ্য হোটেল, তার চত্বরের একপাশে পানশালা। ভেতরে ঢোকার পরেই আরাম লাগলো। বাইরে অসহ্য গুমোট গরম, এখানে বেশ ঠান্ডা। আধো অন্ধকার পরিবেশ, অনেকগুলি টেবিল, প্রায় সবই ভর্তি। লোকেরা কথা বলছে নিচু গলায়। ওরা দরজার কাছেই একটা টেবিলে বসল। অখিলের জন্য হুইস্কি আর জহরের জন্য ঠান্ডা পানীয় এলো। অর্ডার দেয়া হলো খাবারের। সোডা মিশিয়ে খুব তৃষ্ণার্তের মতন একটা লম্বা চুমুক দিল অখিল। জহর জিজ্ঞেস করল, তুমি কি রোজই মদ খাও? এই ধরনের কথা অনেকদিন শুনিনি। সাধারণত যাদের সঙ্গে মিশি কেউ এ কথা জিজ্ঞেস করে না। রোজ চা খাই, এটা খেতে দোষ কি? দুটোই তো নেশার দ্রব্য, তাই না? তা অবশ্য ঠিক, তবে খরচের কথা বলছো তো? হ্যাঁ, ড্রিঙ্কসে খরচটা বেশি হয়। তাহলে একটা কথা শোনো, আমিও তো বড় লোকের ছেলে নই, সাধারণ ফ্যামিলি থেকে এসেছি। এটা অ্যাফোর্ড করি কি করে? মানুষের যত খরচ বাড়ে ততই তার রোজগার করার জেদটাও বাড়ে। আমি ড্রিঙ্ক করি বলেই বেশি রোজগার করি, নইলে সাধারণ চাকরি বাকরি নিয়েই সন্তুষ্ট থাকতাম। তুমি কিসের ব্যবসা করো? সব কিছুর, অর্ডার সাপ্লাই ফ্রম আলপিন টু এলিফ্যান্ট। আমার নিজেরই কোম্পানি, তবে একজন স্লিপিং পার্টনারও আছে। তুমি কি ওই চাকরি সারা জীবন চালিয়ে যাবে? অন্য চাকরি আর পাবো কোথায়? সারা জীবন ওই মেকানিকের চাকরি? দ্যাট ইজ রেডিকুলাস। ওর থেকে বেরিয়ে এসো। তার মানে যদি সমাজের ওপরের দিকে উঠতে চাও ঝুঁকি নিতে হবে। বাপের টাকা যদি না থাকে, নিজের টাকা করতে গেলে ডেসপারেট হতে হয়। আমি যা যা করেছি তুমি ভাবতেও পারবে না। তুমি ব্যবসা শুরু করলে নিজে নিজে? সে অনেক ব্যাপার আছে। শোনো জহর, তোমাকে আমি একটা সৎ পরামর্শ দিচ্ছি। যদি জীবনে বড় কিছু করতে চাও, প্রথমেই ওই চাকরিটা ছাড়ো। হ্যাঁ, চাকরি ছাড়বো? তাহলে খাবো কি? এই তো পেটি বুর্জোয়াদের মতন কথাবার্তা। খাওয়াটা কোনো ব্যাপার নাকি? খাওয়ার চিন্তা না করে সিঁড়ির চিন্তা করো। সিঁড়ি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ওপরে উঠবে। আমি তো একা নই, আমার বুড়ো বাবা, বউ, ছেলে মেয়ে। দরকার হলে ওদেরও ছাড়তে হবে।
ওরে বাবা, ও সিঁড়ি আমার জন্য নয় তাহলে। অখিল হো হো করে হেসে উঠল। এর মধ্যে দ্বিতীয় পেগ হুইস্কি এসে গেছে। কাবাবগুলো সত্যি খুব সুস্বাদু। এরকম এয়ার কন্ডিশন দামি মদ্যপানশালায় জহর আগে কখনো আসেনি। পুরুষদের সঙ্গে নারীও রয়েছে কয়েকজন। একটি মেয়ে এইমাত্র সামনে দিয়ে চলে গেল। তার কি উগ্র সাজ পোশাক, পেটটা একেবারে খোলা, মাখনের মতন তকতকে পেট। এ জগৎটায় জহর একেবারেই বেমানান। অবশ্য সে এ জগতে ঢুকতেও আগ্রহ বোধ করছে না। সে অখিল হতে পারবে না। অখিল তার কাঁধে চাপড় মেরে বলল, আরে আমি কি সত্যি তোমার বউ ছেলে মেয়েদের ছাড়তে বলছি নাকি? ওটা কথার কথা। আমার বউ ছেলে মেয়ে নেই, আমার মেয়ে তো বড় হয়ে গেছে। এত ভালো হয়েছে মেয়েটা, তুমি আমার কোম্পানিতে জয়েন করবে? আমি মেশিনপত্তরের কাজ কিছু কিছু বুঝি, ব্যবসার তো কিছু বুঝি না। আর তা শিখিয়ে পড়িয়ে দিতে পারি। স্মার্ট হতে হবে, লোকজনের সঙ্গে মিশতে হবে। প্রথম দিকে অবশ্য টাকা কড়ি বিশেষ পাবে না, যত বেশি অর্ডার আনতে পারবে তত বেশি কমিশন। জহর খুব একটা উৎসাহ না দেখিয়ে জিজ্ঞেস করল, তার আগে কি এ চাকরি ছাড়তে হবে? অবশ্যই, তবে এক্ষুনি কিছু ঠিক করতে বলছি না, ভেবে দেখো, বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করো। একবার লাইনটা বুঝে গেলে তুমি তারপর নিজেই ব্যবসা শুরু করে দিতে পারবে। তুমি একটু বসো, আমি আসছি। অখিল উঠে গিয়ে অন্য টেবিলের দুজন লোকের সঙ্গে কথা বলতে লাগলো। সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে ঘরটা। জহরের চোখ জ্বালা করছে, যদিও সে নিজেও টানছে সিগারেট। সিগারেট, চা, এগুলোও নেশা। সিগারেটেও নেহাত কম পয়সা খরচ হয় না। সে কেন সিগারেট ছাড়তে পারছে না? মানুষের কি একটা না একটা নেশা চাই? বাবার যেমন নস্যি, শান্তার পান পরাগ না হলে চলে না। অখিল ফিরে এলো আরেকটি ভর্তি গেলাস হাতে নিয়ে। জহর সন্ত্রস্তভাবে জিজ্ঞেস করল, তুমি আরো খাবে? মোটে তো 3টে হলো, এতে আর কি হবে? কটা খেলে নেশা হয় সেটা ডিপেন্ড করে এক একজনের এক এক রকম। আমার 7-8টা চলে। অখিল, তুমি বাড়িতেও এটা খাও? খাবো না কেন? তুমি ভাবছো বউটুয়ের কাছে লুকিয়ে খাই কিনা? এটা ভাই লুকোনো যায় না। বাড়িতে বোতল কিনে খেলে তো অনেক সস্তা হয়, এখানে নিশ্চয়ই অনেক বেশি পয়সা লাগে। তবু এত লোক এইসব জায়গায় আসে কেন? তুমি দেখছি মহা সরল রয়ে গেছো। এখানে যারা এসেছে তারা অধিকাংশই বিজনেসের আলোচনা করছে। বিজনেসের জন্য পার্টিদের ডাকতে হয় এসব জায়গায়। বেশি পয়সা রোজগার করতে গেলে পয়সা খরচও করতে হয়। আমি যদি 1 মাস কোনো বারে না যাই, বিজনেসের লাইনের লোকেরা ডেফিনেটলি ভাববে আমার অবস্থা পড়ে গেছে। তা তুমি কেন আমায় এখানে নিয়ে এলে? আমি তো তোমার বিজনেসের কোনো কাজে লাগবো না। আরে মাঝে মাঝে তো আড্ডা দিতেও ইচ্ছে করে। তাছাড়া তুমি যে আমার কোনো কাজে লাগবে না তা জোর দিয়ে বলা যায় না। কে যে কখন কাজে লাগে তার কিচ্ছু ঠিক নেই। আমাদের অফিসেও তো নানা রকম পারচেজ হয়। তুমি তোমাদের পারচেজ ম্যানেজারের সঙ্গে আমার আলাপ করিয়ে দিতে পারো না? জহর উত্তর দেবার আগেই একটি লম্বা সুটটাই পরা লোক ওদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত কিছু না বলে কটমট করে তাকিয়ে রইল অখিলের দিকে। তারপর কর্কশ গলায় বলল, কি হলো? অখিল বলল, আমি পরশু টেলিফোন করলুম। পরশু? পরশু? তারপর 2 দিন কেটে গেছে। লোকটিকে দেখে অখিল যে বেশ ঘাবড়ে গেছে তা স্পষ্ট বোঝা গেল। সে তাড়াতাড়ি উঠে লোকটিকে টেনে নিয়ে গেল এক কোণে। জহর তাদের কথা শুনতে না পেলেও দুজনের হাত পা নাড়া দেখে বুঝল দুজনেই বেশ উত্তেজিত। ক্রমেই সেটা বাড়ছে। হঠাৎ লোকটি এক ঘুষি কষালো অখিলের চোয়ালে। অখিল পড়ে গেল পাশের টেবিলে। ঝনঝন করে ভাঙল 2টো কাঁচের গেলাস। লোকটি আবার অখিলকে মারবার জন্য হাত তুলতেই জহর তড়াক করে উঠে গিয়ে লোকটার হাত চেপে ধরে বলল, কি ব্যাপার? লোকটি হিংস্র মুখভঙ্গি করে বলল, এটা আবার কে? সরে যা শহরের বাচ্চা। এবার লোকটিকে ঘুষি মারার ন্যায্য অধিকার আছে জহরের। লোকটির তুলনায় জহরের গায়ের জোর কম নয়,
কিন্তু সে মারবার আগেই কয়েকজন লোক এসে দুজনকে আলাদা করে দিল। একজন স্টুয়ার্ড টানতে টানতে নিয়ে গেল লোকটিকে। সে তখনও গজরাতে গজরাতে ছুঁড়ে দিয়ে গেল কয়েকটা কুৎসিত গালাগাল। অখিলের নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে। নিজের চেয়ারে ফিরে এসে রুমাল চেপে ধরল নাকে। পাশের টেবিল থেকে একজন বেশ উৎফুল্ল গলায় বললেন, কি অখিল বাবু, আপনি ছেড়ে দিলেন? ব্যাটা আপনাকে মারলো, আপনি উল্টে একটা ঝাড়লেন না? অখিল শান্ত বিষাক্ত গলায় বলল, ওকে আমি নিজের হাতে মারবো না, ওর ভিটে মাটি চাটি করে দেব। জহর কিছুই বুঝতে পারছে না। টিভি সিরিয়ালে সেরকম দৃশ্য দেখেছে, বাংলায় না হিন্দিতে। সেখানে অবশ্য মাত্র একটি ঘুষিতে থামে না। জহর তাকিয়ে রইল অখিলের দিকে। ও নিজে থেকে না বললে কি কিছু জিজ্ঞেস করা উচিত? অখিল কিছু না বলে অন্যমনস্কভাবে সিগারেট টানছে। জহর বলল, অখিল, আমি এবার উঠব। হ্যাঁ চলো, আমিও যাব। তার ইঙ্গিতে বিয়ারা বিল নিয়ে এলো। কত টাকার বিল হয়েছে তা জানার জন্য কৌতূহল হলেও জহর জানে সেটা উঁকি দিয়ে দেখা ভদ্রতা নয়। টাকার বদলে অখিল পকেট থেকে একটা কার্ড বার করে দিল। ক্রেডিট কার্ডের কথা জহর জানে। ক্যাশ টাকা না থাকলেও ওই কার্ড দিলে ইচ্ছে মতন খরচ করা যায়, প্লাস্টিক মানি। তবে জহর এ পর্যন্ত তার চেনাশোনা কাউকে ওই কার্ড ব্যবহার করতে দেখেনি। নিশ্চয়ই ব্যাংকে অনেক টাকা জমা রাখতে হয়। সেখান থেকে বেরিয়ে অখিল বলল, চলো আরেকটা জায়গায় বসা যাক। না না, আমি আর কোথাও যাব না, অফিসে তো আর যাওয়াই হলো না, এবার বাড়ি ফিরব। এর মধ্যে বাড়ি? এখনো সন্ধে হয়নি, চলো হোটেল গ্রিনে বসি, ওখানে আজে বাজে লোক যায় না। এবার কৌতূহল দমন না করতে পেরে জহর জিজ্ঞেস করল, এ লোকটা কে? হে হারামির বাচ্চাটা একটা স্মাগলার। স্মাগলার? তার সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? সোসাইটিতে ঘুরতে ফিরতে গেলে কত লোকের সঙ্গেই তো মিশতে হয়, কার কি পরিচয় তা কি সঠিক জানা যায়? স্মাগলাররা তো ডেঞ্জারাস হয়। ফু, আমি গ্রাহ্য করি না, এরকম কত দেখেছি। আমি ওকে এমন শিক্ষা দেব? অখিল, আমি তাহলে ওই বাসটায় উঠে পড়ছি। আরে দাঁড়াও দাঁড়াও জহর, তুমি আমার হয়ে ওকে মারতে গিয়েছিলে। আমি এত অবাক হয়ে গিয়েছি। বন্ধুর গায়ে হাত দিলে সবাই সাহায্যের জন্য এগিয়ে যায়। না, যায় না। আজকাল সবাই নিজের গা বাঁচিয়ে চলে, অন্যর ঝামেলায় কেউ জড়ায় না। তুমি এখনো অনেকটা সরল আছো। ওই হারামির বাচ্চাটা তোমার মুখ চিনে গিয়েছে, কোথাও তোমাকে একলা পেলে ঝঞ্ঝাট করতে পারে, তুমি একটু সাবধানে থেকো। আমি মিস্ত্রি মানুষ, আমারও কি করবে? ও তোমাকে মারলো কেন? সেসব তোমার শোনার দরকার নেই, ওসব লাইনে এরকম হয়। ওই দেখো ওই দেখো, শ্রেয়া যাচ্ছে উল্টো ফুটপাত দিয়ে, বোধহয় জুলি বৌদির কাছেই যাচ্ছে। ওদের কাছে এসব কথা বলবার দরকার নেই। অখিল দুবার শ্রেয়ার নাম ধরে চেঁচিয়ে ডাকল। শ্রেয়া হাঁটছে অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলতে বলতে। রাস্তায় প্রচুর গাড়ি, হর্নের আওয়াজ শ্রেয়া শুনতে পেল না। এগিয়ে গেল অনেকখানি। অখিল বলল, ঠিক আছে, বারে যেতে হবে না, চলো বৌদির কাছেই যাই। জহরের ইচ্ছা ছিল না, তবু জোর করেই নিয়ে গেল অখিল। মাত্র 5 মিনিটের পথ। শ্রেয়ার সঙ্গে ওরা উঠল একই লিফটে। শ্রেয়া তার সঙ্গিনীর সঙ্গে আলাপ করিয়ে দিল। তার নাম লিপি বিশ্বাস। সে একটি কলেজে পড়ায় এবং কবিতা লেখে। আলাপের সঙ্গে সঙ্গে অখিল বলল, লিপি বিশ্বাস, আপনার কবিতা তো অনেক পড়েছি, আপনি তো দারুণ লেখেন। জহরের এরকম কিছু বলার উপায় নেই। জুলি কাকিমা যে সঞ্চয়িতাটা উপহার দিয়েছেন সেটাই পড়া শুরু করেনি এখনো। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ওরা শুনতে পেল ভিতরে পিয়ানো বাজছে। শ্রেয়া বলল, এই রে, কাকিমা প্র্যাকটিস করছেন, এখন কি ডাকা ঠিক হবে? 6টা বেজে গেল, সাধারণত এতক্ষণ। অখিল বেল টিপে দিল।
দরজা খুলে দিলেন জুলি নিজে, হাউস কোট পরা। স্বভাবসিদ্ধভাবে মধুর হেসে বললেন, ও মা, তোমরা একসঙ্গে কোথা থেকে এলে? এসো এসো। শ্রেয়া বলল, আপনি বাজাচ্ছিলেন, ডিস্টার্ব করলাম আমরা? মোটেই না, আমি তো যখন তখন বাজাই। বেলা ছুটি নিয়েছে, ফ্ল্যাটে আর কেউ নেই, কিছুই তো করবার নেই। বেলাদি ছুটি নিয়েছে? তাহলে তো আপনার খুব মুশকিল। ও সাধারণত ছুটি নেয় না, ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, মুশকিল তো হয়। দোকান থেকে কোনো জিনিসপত্র আনতে হলে লিফটম্যানদের ধরতে হয়। অখিল বলল, আরেকটা কাজের লোক রাখুন, আমি জোগাড় করে দেব। জুলি বললেন, প্রথম যখন আসি তখন একটি ছেলেকে রেখেছিলাম, ছেলে থাকলে অনেক সুবিধা হয়। সেই রঘু নামের ছেলেটি বেশ চটপটে ছিল, রান্নার হাতও ভালো। শুধু মাঝে মাঝে নিচে গিয়ে অন্য কাজের লোকদের সঙ্গে আড্ডা দিত, 1 ঘন্টা 2 ঘন্টা। তার আরেকটা দোষ ছিল, বকুনি দিলে মুখে মুখে জবাব দিত। ডাক্তার বোস আবার তা সহ্য করতে পারতেন না, মিলিটারি মেজাজ তো। একদিন রঘু জোরে জোরে কথার উত্তর দিয়েছে, উনি তক্ষুনি তাকে তাড়িয়ে দিলেন। সেই থেকে আর উনি পুরুষ কাজের লোক রাখতে চান না। লিপি বলল, কেউ বেল দিলেই আপনি দরজা খুলে দেন, এটা কিন্তু সেফ নয়। দরজায় তো চেন আছে, একটু খুলে আগে দেখে নেবেন। হ্যাঁ, সেটা অভ্যাস করতে হবে, মনে থাকে না। শ্রেয়া বলল, আমরা চা খাবো, আমি চা বানিয়ে নিচ্ছি। জুলি লাজুকভাবে হেসে বললেন, এই রে, চা যে ফুরিয়ে গেছে। লিফটম্যানকে দিয়েছি, ওদের সময় হলে তবে তো আনবে। কফি আছে, কফি খাবে? শ্রেয়া বলল, আমি কফি ভালোবাসি, কিন্তু এখন মনটা চা চা করছে। অখিল বলল, আমি চট করে চা কিনে আনছি, টি ব্যাগ। অখিল সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। এই কাজটা কি জহর করতে পারতো না? চা কিনতে আর কটা টাকাই বা লাগে, অথচ ঠিক সময় তার মনে পড়ে না। সে লজ্জা বোধ করল। 5 মিনিটের মধ্যে ফিরে এলো অখিল। ততক্ষণে শ্রেয়া জল চাপিয়ে দিয়েছে। অখিল অবশ্য চা খাবে না, সে বসেই ছিল। সে 3 পেগ হুইস্কি খেয়ে এসেছে, এখন চা চলবে না। অখিলকে দেখলে অবশ্য বোঝা যায় না কিছু, শুধু চোখ দুটো একটু লালচে, কথা জড়ায়নি। লিপিকে দেখিয়ে সে জুলিকে বলল, বৌদি, এর সঙ্গে তোমার ভালো করে আলাপ হয়েছে? তোমার ক্লাবে এবার কজন কবি যুক্ত হলো? ইনি খুব নামকরা কবি। আমার ক্লাব? হ্যাঁ, এখানে আমরা একটা ক্লাব করব, তুমি তার প্রেসিডেন্ট। লিপি, আসবেন তো রেগুলার? শ্রেয়া বলল, আজকাল কাকাকে দেখতেই পাই না। জুলি বললেন, উনি খুব জড়িয়ে পড়েছেন, যখন যেটা ধরেন খুব ইনভলভড হয়ে যান, রাত 10টার আগে ফিরতেই পারেন না। অখিল মুখ ফিরিয়ে জহরের দিকে তাকিয়ে একটা চোখ টিপে দিল গোপন ভাবে। জহর বুঝতেই পারল না এটা কিসের ইঙ্গিত। অখিল আবার সামনে ফিরে বলল, আমি তো 10টা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, একটা ড্রিঙ্ক নেই? অনুমতির অপেক্ষা না করে সে উঠে গিয়ে কাবার্ড খুলে একটা স্কচের বোতল বার করল। গুনগুন করে গাইতে লাগলো, এমনি করে যাই যদি। জহর ভাবল, একটু আগেই সে আর অখিল অন্যরকম একটা পরিবেশে ছিল, যেখানে বিজনেসের প্রয়োজনে লোকে মদ খেতে যায়, হাজার হাজার টাকা ওড়ায়, যেখানে একজন স্মাগলার প্রকাশ্যে এসে ঘুষি মারে। কেনই বা মারে? এখানে অখিল যেন সম্পূর্ণ অন্য মানুষ। সে লিপির কাছে গিয়ে বলল, আপনি তো টিভিতে কবিতা পড়েন। লিপি খানিকটা চাপা গর্বের সঙ্গে বলল, ওরা ডাকে, যেতে হয় মাঝে মাঝে। আমি শুনেছি আপনার কবিতা, মনে আছে। আপনার কবিতার বইও আছে নিশ্চয়? 3খানা, একটা সদ্য বেরিয়েছে। কিনতে হবে, কোথায় পাওয়া যাবে? কলেজ স্ট্রিটে পাবেন, বইমেলায় অনেক দোকানেই। যদি চান আমার পাবলিশারের ঠিকানা দিতে পারি।
হ্যাঁ, লিখে নেব। আপনার কোনো কবিতা মুখস্থ নেই? একটা শোনান না। পুরোটা মনে থাকে না, কয়েক লাইন। শ্রেয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি রে, শোনাবো? সারা মুখে হাসি ভরিয়ে শ্রেয়া বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন? শোনাবে তো নিশ্চয়ই। বাবারে বাবা, কবিরা কি দুর্বল হয়, একটু প্রশংসা শুনলেই গলে যায়। আমি বাজি ফেলে বলতে পারি, অখিলবাবু আগে তোমার নামও শোনেননি, একটা কবিতাও পড়েননি। এ সব হচ্ছে ভাব জমাবার কায়দা। জহরেরও এরকম একটু একটু সন্দেহ হচ্ছিল যে অখিল আন্দাজে ঢিল মারছে। শ্রেয়া একেবারে মুখের উপর বলে দিল। অখিল একটু অপ্রস্তুত হলো না, সেও হাহা করে হেসে উঠে বলল, শ্রেয়া ঠিক ধরে ফেলেছে। ও মেয়ের এত বুদ্ধি, ওর সামনে কি পার পাবার উপায় আছে? তবে তুমি যাই বলো শ্রেয়া, ভাব জমাবার চেষ্টা করা কি অন্যায়? জুলিও হাসতে লাগলেন। জহর এভাবে কখনো কোনো মেয়ের সঙ্গে ভাব জমাতে পারবে না। তাছাড়া সে বিবাহিত, কোনো মেয়ের সঙ্গে কথা বলতে গেলে এ কথাটা সে ভুলতে পারে না। অখিলও বিয়ে করেছে, নিজেই বলল ওর বেশ বড় মেয়ে আছে, কিন্তু অন্য মেয়েদের সঙ্গে কথা বলার সময় সে বেশ প্রেম প্রেম ভাব করে। বিবাহিত লোকদেরও কি এই অধিকার থাকে? এ যেন গরিবের কুটিরে রাজা ও রানীর আবির্ভাব, সেই রকমই মনে হতে পারে। এ গলিতে গাড়ি ঢোকে না। মোড়ের মাথায় গাড়ি রেখে হেঁটে আসছেন দুজনে, লোককে ঠিকানা জিজ্ঞেস করতে করতে। জানলা দিয়ে জহরি প্রথম দেখতে পেল জুলি কাকিমাকে। এ গলির দুপাশে সব ছোট ছোট একতলা বাড়ি। পাড়া প্রতিবেশীরা উকিঝুঁকি দিয়ে দেখছে, দেখবারই মতন যে। এমন রূপবান পুরুষ ও সুস্নিগ্ধ রমণী এ পল্লী তো কখনো আসে না, শুধু সিনেমার পর্দাতেই দেখা যায়। প্রশান্ত বসু আজ পরেছেন কোঁচানো ধুতি ও মুগার পাঞ্জাবি। অত্যন্ত গৌরবর্ণ, স্বাস্থ্যবান, দীর্ঘকায় পুরুষ। তার মুখে চোখে আভিজাত্যের ছাপ স্পষ্ট। আর জুলির সৌন্দর্যের চেয়েও বেশি অনুভব করা যায় তার কোমলতা। প্রশান্ত বসু বললেন, এই দেখো জহর, কেমন ঠিক চিনে চিনে চলে এলাম। তুমি তো আসতে বলনি। বটুদা কোথায়? দিনে সেই সময়টায় বাথরুমে, খবরের কাগজ সঙ্গে নিয়ে যান, অনেক সময় লাগে। আজ রবিবার বলে জহরের কোনো তাড়া নেই। এক চিলতে উঠোনের এক পাশে বাথরুম, দরজাটা টিনের। ছেলে মেয়েদের মধ্যে কারোর হিসু পেয়ে গেলে টিনের দরজায় থাবড়া মেরে মেরে নাকি সুরে বলে, বেরো ও দাদু, তাড়াতাড়ি বেরো, আর কতক্ষণ থাকবে? উঠোনে ধপস ধপস করে কাপড় কাচ্ছে শান্তা। ব্লাউজ পরেনি, বুকে শুধু ব্রা। ভিজে যাবে বলে তার শাড়ি উড়ু পর্যন্ত গোটানো। জহরের অঙ্গে যথারীতি তার ছুটির দিনের পরিধান, লুঙ্গি ও ছেঁড়া গেঞ্জি। এক এক সময় অত্যন্ত প্রিয়জনকে দেখলেও আঁতকে উঠতে হয়। জহরের এখন সেই রকম অবস্থা। কাকা কাকিমাকে এখন সে বসাবে কোথায়? আগে থেকে খবর দিলে না হয় কিছুটা সাফসুতরা করে রাখা যেত। দিনেশের প্রভিডেন্ট ফান্ডের টাকায় এই বাড়ি তৈরি হয়েছিল, তাতেও কুলোয়নি। দিদি ও বড় জামাইবাবু কিছু টাকা দিয়েছিলেন, ওরা মাঝে মাঝে এসে থেকে যান কয়েকদিন। একটা ঘরে ওদের কিছু জিনিসপত্রও রয়েছে। কিছুদিন আগে বড় জামাইবাবুর সঙ্গে জহরের খানিকটা মন কষাকষি হওয়ায় তিনি যাবার সময় সেই ঘরটায় তালা লাগিয়ে চাবি দিয়ে চলে গেছেন। প্রশান্ত কাকাদের দেখে প্রথমেই বড় জামাইবাবুর ওপর অসম্ভব রাগ হলো জহরের। এমন চশমখোর ঘরটা ব্যবহার করতেও দেবে না। বাবার ঘরটা যেমন ছোট তেমন নোংরা, চতুর্দিকে নস্যির দাগ। জহরদের শোবার ঘরটা বড় হলেও ছুটির দিনে শান্তা বিছানা পাট করে অনেক দেরিতে, খুবই অগোছালো অবস্থা। বড় ছেলেটা সেখানে বসেই পড়ছে। বসবার ঘর বলে আলাদা কিছু নেই। রাস্তার দিকে বারান্দায় দুটি চেয়ার পাতা। কোনো লোক এলে জহর এখানে বসেই কথাবার্তা সেরে নেয়। কিন্তু এই দুই সম্ভ্রান্ত অতিথিকে তো বারান্দায় বসানো যায় না। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, ওপাশের বাড়ি থেকে হাঁ করে চেয়ে আছে কয়েকজন। বাড়িটা লম্বাটে। সদর দরজা থেকে একটা সরু বারান্দা চলে গেছে রান্নাঘর পর্যন্ত, তারই একপাশে উঠোন।
অন্য পাশে পরপর 3টি ঘর। সংকোচে বিহ্বল হয়ে জহর অভ্যর্থনা জানাতেও ভুলে গেল। প্রশান্ত আর জুলি ঢুকে এলেন ভেতরে। শান্তা ভূত দেখার মতন ভয় পেয়ে দৌড়ে চলে গেল ঘরের মধ্যে। জুলি বললেন, আমরা বোধহয় অসময়ে এসে পড়েছি। সকাল প্রায় 10টা, মোটেই অসময় বলা চলে না। বিশেষভাবে মান্য করার মতো কোনো অতিথি তো আসে না এ বাড়িতে। প্রশান্ত বললেন, তোমার ছেলে মেয়ে কোথায়? বাচ্চাদের তো সাজ পোশাকের বালাই নেই, তাদেরই ডাকা হলো প্রথমে। খোকনের বয়স সবে 7 পেরিয়েছে, খুকি 6। খুকি ভদ্রগোছের ফ্রক পরা, পরিপাটি চুল আঁচড়ানো। খোকন শুধু প্যান্ট পরা, খালি গা। তার চুল আঁচড়ানো না আঁচড়ানোয় কিছু যায় আসে না। কিছু বলতে হলো না, তারা ঢিপ ঢিপ করে প্রণাম করল দুজনকে। জুলি খুকির গাল টিপে দিয়ে বললেন, কি মিষ্টি মুখখানা। প্রশান্তর হাতে একটা বড় প্লাস্টিকের ব্যাগ। তার ভিতরে হাত ঢুকিয়ে তিনি গোটা চারেক চকলেট বার তুলে আনলেন। দিতে না দিতেই খোকন আর খুকি একবার পরস্পরের হাতের দিকে চেয়ে দেখল কে বেশি পেয়েছে। তক্ষুনি খাওয়া শুরু করে দিল। এবারে বাথরুমের দরজা ঝ্যানঝ্যান শব্দ করে ঠেলে বেরোলেন দীনেশ। লুঙ্গিতে আলগা গিঁট, কোমরের নিচে নেমে গেছে। বুকে সাদালোম ভর্তি, খালি গা, মুখে নিমের দাঁতন। প্রশান্ত আর দীনেশ 2 আপন মাস্তুতো ভাই, অথচ দুজনের চেহারায় কত তফাৎ। বয়সের ব্যবধান বেশি নয়, তবু দীনেশ অনেক বুড়িয়ে গেছেন। বুকের খাঁচাটা স্পষ্ট দেখা যায়, খানিকটা কুঁজো হয়ে হাঁটেন। বিড়বিড় করে নিজের মনে কথা বলেন প্রায়। প্রশান্তর তুলনায় জীবনের পরিপূর্ণতার সিকিভাগও তিনি পাননি। একমাত্র তিনিই এই দম্পতিকে দেখে লজ্জা পেলেন না। দাঁতনটা ছুঁড়ে ফেলে মুখ না ধুয়ে তিনি প্রায় ছুটে এসে, ভাপিয়ে এসেছিস বলে জড়িয়ে ধরলেন প্রশান্তকে। সদ্য পায়খানা থেকে বেরিয়ে আসা কোনো ব্যক্তির সঙ্গে এই অবস্থায় যে প্রশান্ত আলিঙ্গনে অভ্যস্ত নন, তা তার মুখ দেখেই বোঝা গেল। জুলি বললেন, কেমন আছেন দাদা বলে নিচু হয়ে প্রণাম করল দীনেশকে। দীনেশ ছেলেকে মৃদু ধমক দিয়ে বললেন, এদের দাঁড় করিয়ে রেখেছিস, বসাসনি? তিনিও একবার তালাবন্ধ ঘরটার দিকে দৃষ্টিপাত করে সম্ভবত মুণ্ডপাত করলেন বড় জামাইয়ের। তারপর বললেন, আয় আমার ঘরেই বসবি আয়। আর কোনো দিকে কোনো মিল নেই, শুধুমাত্র আত্মীয়তার জোরেই এরকম একজন সম্ভ্রান্ত লোককে তুই সম্বোধন করতে পারেন দীনেশ। বাবার ঘরে একমাত্র চৌকি ছাড়া আর বসবার কিছু নেই, তাই জহর দৌড়ে বারান্দা থেকে চেয়ার দুটো আনতে গেল। ফেরার সময় নিজের ঘরে উঁকি মেরে শান্তাকে বলল, কি করছো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। ঘরে ঢুকেও দাঁড়িয়েছিলেন প্রশান্ত আর জুলি। জহরের আনা চেয়ারে বসলেন। দীনেশ বললেন, গরিব দাদার বাড়িতে এসেছিস, বড় আনন্দ হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। বৌমাকে তো সেদিনই দমদমে প্রথম দেখলাম। আহা, কি লক্ষ্মীশ্রী মাখানো মুখ। আমার বউটা তো অনেক আগেই ফাঁকি দিয়ে সরে পড়ল, এবার আমি গেলেই হয়। শরীর ভালো যাচ্ছে না। যাকগে সেসব কথা, তোরা কেমন আছিস বল। প্রশান্ত বললেন, আমরা ভালোই আছি। তোমার শরীরের কি হয়েছে? কোনো কমপ্লেন আছে? 1000টা কমপ্লেন। ব্লাড সুগার বেশি, কিছু খেতে পারি না, ছেলের সংসারে হাত ধরা হয়ে আছি, হার্টটা আজকাল দুর্বল লাগে। জহর তার বাবার দিকে তাকালো। ছেলের সংসারে হাত ধরা হয়ে আছি মানে কি? জহর তার বাবাকে খেতে দেয় না? দীনেশ জহরের চোখে চোখ ফেললেন না, আবার বললেন, সবসময় ডাক্তার দেখানো হয় না, দেখাতে গেলেই তো একগাদা খরচ। তুই বড় ডাক্তার, এসে পড়েছিস যখন, একবার আমার হার্টটা দেখে দিবি নাকি? প্রশান্ত বললেন, আমি তো ব্যাগ আনিনি বটুদা, একবার আমার বাড়িতে এসো, তোমাকে তো বলেছিলাম জহর মাঝে মাঝে যায়। দীনেশ বললেন, হ্যাঁ জহর যায়, ওর মুখে তোদের সব খবর শুনি। আমার যাওয়ার অনেক অসুবিধা, একা একা বেশি দূর চলাফেরায় সাহস পাই না। জহর তো অফিস থেকে চলে যায়, আমি আর কি করে যাব?
জুলি বলল, একদিন সবাই মিলে সকালবেলা আমাদের ওখানে চলে আসুন, ছুটির দিন দেখে। ছুটির দিন জহর বেরোবে? তাছাড়া বুড়ো বাবাকে নিয়ে কোন ছেলে বেড়াতে যায়, তাও যদি রোজগেরে বাবা হতো। ছেলের সম্পর্কে যে দিনেশের এত অভিযোগ আছে তা তো জহর আগে বোঝেনি। এখন বাবা শোনাবার লোক পেয়েছেন। বাক্স থেকে বার করে সবচেয়ে ভালো শাড়িখানা পরে ফেলেছে শান্তা। মুখে খানিকটা ক্রিমও মেখে নিয়েছে নাকি এর মধ্যে। শান্তা এসে প্রণাম করতেই জুলি তার থুতনি ধরে চুমু খেলেন। তারপর বললেন, তোমার নাম জানি, শান্তা, এই প্রথম দেখলাম। জহরকে অনেকবার বলেছি তোমাকে নিয়ে যেতে। জহর বলল, আমিও অনেকবার বলেছি, ও যেতে চায় না। শান্তা লাজুকভাবে বলল, যাবো একদিন। প্রশান্ত ব্যাগে হাত ঢুকিয়ে এবার বার করলেন একটা শাড়ি। দীনেশ বললেন, এসব আবার এনেছো কেন? জুলি বললেন, বাহ, প্রথমবার মুখ দেখে শাড়ি দিতে হয় না। প্রশান্ত বললেন, তোমার জন্য একটা ধুতি এনেছি বটুদা। ধুতিটা দেখে লোভে চকচক করে উঠল দীনেশের চোখ। মুখে অবশ্য বললেন, ওরে বাবা, এত ফাইন দামি ধুতি, এ কি আমাকে মানাবে? জহরের জন্য অবশ্য কিছু আনা হয়নি। দীনেশ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওর জন্য আবার কি আনবে? ও তো প্রায় তোমাদের বাড়িতে অনেক ভালো ভালো জিনিস খেয়ে আসে। তোমরাও আজ এখানে দুটো ডাল ভাত খেয়ে যাও। ও জহর, আজ বাড়িতে কি মাছ? প্রশান্ত বলল, আজ তো খেতে পারবো না বটুদা, আসলে ব্যারাকপুরে এনজিওদের একটা সেমিনার আছে 12টার সময়, সেখানেই লাঞ্চের ব্যবস্থা। তাই ভাবলাম গাড়ি নিয়ে আসছি যখন, তোমাদের বাড়িটাও ঘুরে যাই। জুলিরও ইচ্ছে ছিল। দীনেশ বলল, ও মা, ভাত খাবি না? তাতে যে গৃহস্থের অকল্যাণ হয়। তোর মনে আছে বাপি, আমার মা তোকে জোর করে খাওয়াতেন? আমার অনেকগুলো মাসি, তাদের মধ্যে তোর মাকেই বেশি ভালোবাসতেন আমার মা। দুটি ভাত খেয়ে যা, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রশান্ত তাকালেন জহরের দিকে। জহরের একটু ইচ্ছে নয় ওদের ভাত খাওয়ানো, কোনো রকম ব্যবস্থা নেই। এভাবে খাওয়াতে গেলে অতিথিদের ওপর অত্যাচার করা হয়। রোজ বাজারে যায় না জহর। একজন মাছওয়ালা বাড়িতে মাছ দিয়ে যায়, আজ দিয়েছে তেলাপিয়া। তা কেউ কোনো মান্যগণ্য অতিথিকে কি কখনো খাওয়ায়? জুলি বললেন, আমরা চা খেতে পারি। শান্তা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ঘর থেকে। জহরও সঙ্গে সঙ্গে যেতে উদ্যত হতেই প্রশান্ত বললেন, তুমি যেও না, আর কিচ্ছু না, শুধু চা। দীনেশ চেঁচিয়ে বললেন, বৌমা, আমাকেও দিও। বাবার কি আক্কেল! অতিথিদের চা দিলে শান্তাকে শ্বশুরকে বাদ দেবে? ও কথাটা বলার কি দরকার ছিল? বাবার এর পরের কথাটা শুনে জহর একেবারে শিউরে উঠল। দীনেশ খানিকটা অনুনয়ের সুরে বললেন, বাপি, তোমার সঙ্গে তো অনেক হোমরা চোমরা লোকদের পরিচয় আছে, একটু চেষ্টা করে দেখো না, যদি জহরের জন্য একটা ভালো চাকরি জোগাড় করে দিতে পারো। আমার ছেলে হয়ে একটা কারখানায় কাজ করে, লোকে বলে মিস্ত্রি। আমরা যে ভদ্রলোক ছিলাম একদিন লোকে ভুলেই যাবে। এখানে উন্নতির কোনো আশা নেই, সারা জীবন ঘষ্টাবে। জহরা ঠিক থাকতে না পেরে চেঁচিয়ে উঠল, বাবা! তাতে ভ্রুক্ষেপ না করে দীনেশ বলে চললেন, কোনো একটা অফিসে যদি ঢুকিয়ে দিতে পারো, তোমার কথা কেউ ফেলতে পারবে না। তোমাদের মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে তো বাইরের লোক নেয়, অনেক ওভার টাইম দেয় শুনেছি। প্রশান্ত অস্বস্তির সঙ্গে বললেন, আমি তো রিটায়ার করেছি অনেক দিন। জহর বলল, না না কাকা, আপনি ব্যস্ত হবেন না, আমি যে চাকরি করি সেটা আমার বেশ ভালো লাগে। দীনেশ বললেন, তুই যে বলেছিলি তোদের কারখানায় কি সব গন্ডগোল চলছে, লক আউট হতে পারে? জহর ঝাঁঝের সঙ্গে বলল, সেসব মিটে গেছে। জুলি একদৃষ্টিতে জহরের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, তুমি আর আমি একটা কাজ করতে পারি। কদিন ধরেই আমার মাথায় সেটা ঘুরছে। আমি তো শুধুই বাড়িতে বসে থাকি। কি কাজ? প্রশান্ত জিজ্ঞেস করলেন, তুমি আবার কি করবে?
সেটা তোমাকে আগে জানানো হবে না। জহরের সঙ্গে আমি খানিকটা তৈরি করে নিই। জহর, শিগগিরই একদিন এসো থিয়েটার রোডে, আলাদা বসে কথা বলবো। এরই মধ্যে খোকনকে দোকানে পাঠিয়ে শান্তা সিঙাড়া আর লবঙ্গলতিকা আনিয়েছে। একটা থালায় করে এনেছে চায়ের কাপ। জুলি কাকিমাদের বাড়িতে কত রকম কাপ প্লেট, প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইনের। সবগুলোই মনে হয় নতুনের মতন, পাতলা স্বচ্ছ স্বপ্ন স্বপ্ন রং। শান্তা যে 4টে কাপ এনেছে তার মধ্যে দুটোরই কানা ভাঙা। জুলি কাকিমারি কি এরকম কাপে জীবনে কখনো চা খেয়েছেন? খুব দামি কাপ কেনার সামর্থ্য না থাকলেও ভাঙা কাপগুলো ফেলে দিয়ে সস্তার কয়েকটা কাপ কি কেনা যেত না? আসলে যে মানসিকতাটাই নেই, এই দিয়েই তো চলে যাচ্ছে এরকম একটা ভাব। সিঙ্গারাগুলো একেবারে ঠান্ডা, এমনকি কালকেরও বাসি হতে পারে। পাড়ার দোকানে প্রায়ই বাসি জিনিস গচায়। খোকনের মতন ছেলে মানুষ দেখলে আরো মজা পায়। আর লবঙ্গলতিকা মানেই তো ভিতরে ভুসিমাল, জহর নিজে ওটা কখনো খায় না। এসব আবার কেন আনলে? এই বলে ক্ষীণ আপত্তি জানালেও প্রশান্ত ও জুলি দুজনেই সিঙ্গারা লবঙ্গলতিকা থেকে খানিকটা খানিকটা ভেঙে মুখে দিলেন। কাপের অবস্থা যেন লক্ষ্যই করলেন না, পুরো চা শেষ করে বললেন, বাহ, ভালো হয়েছে বেশ। মোট 1 ঘন্টা 15 মিনিট থেকে ভদ্রতায় ও মধুর ব্যবহারে সবাইকে একেবারে মুগ্ধ করে দিয়ে গেলেন এই দম্পতি। ওদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সেই জহর বাবার সামনে এসে ফেটে পড়ল। এর আগে সে কখনো বাবার সঙ্গে এমনভাবে ঝগড়া করেনি। বাবা, তুমি ওরকম হ্যাংলার মতন কথা বলতে লাগলে কেন ওদের সঙ্গে? আমার চাকরি নিয়ে তোমাকে মাথা ঘামাতে কে বলেছে? বাহ, মাথা ঘামাবো না? সারা জীবন ওই রকম একটা বাজে চাকরি নিয়ে পড়ে থাকবি? আমার চাকরি মোটেই বাজে নয়, আমার পক্ষে এটাই যথেষ্ট। তোমাদের খাওয়া পড়ায় কিছু কম পড়েছে? আমি নিজের চেষ্টায় এ চাকরি জোগাড় করেছি, কারোর হাতে পায়ে ধরতে হয়নি। তা বলে কি আত্মীয় স্বজনকে বলা যায় না? আত্মীয় স্বজনকেই বরং বলা যায় না। বাড়িতে বেড়াতে এসেছেন, তখন ওইসব কথা বলা মোটেই ভদ্রতা নয়। তুই আমাকে ভদ্রতা শেখাতে আসিস না টুকুন। নিশ্চয়ই শেখাবো। তুমি বললে লোকে আমাকে মিস্ত্রি বলে। হ্যাঁ, আমি মিস্ত্রি, সেজন্য আমার কোনো লজ্জা নেই। মিস্ত্রি বলে বুঝি ভদ্র হতে পারে না? কুলি মজুরও তো ভদ্র হতে পারে। আমি বরাবর স্কুলে পড়িয়েছি, লোকের কাছে মান সম্মান ছিল। নিজের ব্যবহারে মান সম্মান আদায় করে নিতে হয়। স্কুল মাস্টারও যদি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে কেউ মান সম্মান করে না। তুই আমাকে ঠেস দিয়ে কথা বলছিস? আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি? লোকের সামনে হ্যাংলামি দেখালে মান সম্মান থাকে না। তুই সবসময় আমাকে ঠেস দিয়ে কথা বলিস। দুবেলা দুটো খেতে দিস বলে প্রভিডেন্ট ফান্ডের সব টাকা দিয়ে কি ভুল করেছি? এখন তোরা তাড়িয়ে দিলে আমাকে পথে পথে ভিক্ষে করে খেতে হবে। বাবা, ছেলের সংসারে অন্নদাস হয়ে থাকা, তার থেকে আর নিজস্ব স্বাদ আহ্লাদ বলতে আর কিচ্ছু নেই। কতটুকুই বা ভাত খাই। শান্তা এর মধ্যে পাশে এসে দাঁড়িয়েছে। সে বলল, বাবা, আপনি এই কথা বলছেন? আপনার ডায়াবেটিস, সেই জন্য ভাত কম খাওয়ার কথা। আপনি যে দিনের মধ্যে 5-6 কাপ চা খান, কখনো দিতে আপত্তি করেছি? চা না গরুর পেচ্ছাপ তা বোঝা যায় না, তাও যদি ভালো মনে দিতে। প্রত্যেকবার চা দেবার সময় মুখখানা বেগুন ভাজার মতন করে রাখো। আমি চিনি খাই না, ট্যাবলেট ফুরিয়ে গেলেও কেউ গ্রাহ্য করে না। দোকানদারের মেয়ে, গুরুজনের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় তা তো শেখনি। আপনি আমাকে যা ইচ্ছে বলুন, আমার বাবার নামে কিছু বলতে পারবেন না। আমার বাবা দোকানদারটা জেনে শুনেই তো বিয়ে দিয়েছিলেন। জহর বলল, কে মিস্ত্রি কে দোকানদার, এই দিয়ে মানুষের বিচার হয় না। হ্যাঁ, তুই বউয়ের পক্ষ নিয়ে এখন বাপকে ঠুকছিস। জুরুকা গোলাম আর কাকে বলে, যুগটাই এই। আমাদের আমলে বউ যদি শ্বশুরের মুখে মুখে কথা বলতো তাকে চাবুক পেটা করতাম। এরপর কোনোদিন বস্তির লোকের মতন বউয়ের কথা শুনে আমাকে মারবি, তাই না? বাবা, তুমি এমন কুৎসিত কথা। জহর হঠাৎ থেমে গেল। বাবার সঙ্গে সঙ্গে তারও গলায় আওয়াজ চড়ে গেছে। এ কি করছে সে? ছেলে মেয়ে দুটো সব শুনছে।
শান্তার হাত ধরে টেনে সে ধমক দিয়ে বলল, তুমি রান্নাঘরে যাও। তারপর দীনেশের দিকে ফিরে নিচু গলায় বলল, কথায় কথা বাড়ে, একসময় মানুষের জ্ঞান থাকে না, অনেক খারাপ কথা এসে যায়। আমি ক্ষমা চাইছি বাবা, কথা দিচ্ছি এ বাড়িতে কোনোদিনও তোমার কোনো অসম্মান হবে না। দীনেশের মুখে নিষ্ঠুর হাসি। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, আজ ক্ষমা চাইবি, কালই আবার ভুলে যাবি, জানি না আমি। এত তাড়াতাড়ি ঝগড়া থেমে যাওয়া দীনেশের পছন্দ হয়নি। মাঝে মাঝে এই ধরনের ঝগড়া তিনি বেশ উপভোগ করেন। চেঁচিয়ে কথা বলার সময় শিরায় শিরায় উত্তেজনা বোধ হয়, বয়সটাও যেন কমে যায়। আগে ঝগড়া হলেই তিনি ভয় দেখাতেন, এ বাড়ি ছেড়ে বড় মেয়ের কাছে গিয়ে থাকবেন। এখন বড় জামাইয়ের ব্যবহার বদলে যাওয়ায় সে সম্ভাবনা আর নেই অবশ্য। নিজের ঘরে এসে জহর সিগারেট ধরালো, ভেতরটা এখনো গজরাচ্ছে। নিজের উপরেও সে রেগে গেছে বেশ। দীনেশ বললেন, ছেলে একদিন বাপের গায়েও হাত তুলবে। বাবা কি সত্যি জহরকে সেরকম মনে করেন? জহরের পক্ষে এটা সম্ভব? গরিব হলেও মানুষ ভদ্র সভ্য হতে পারবে না কেন? জুলি কাকিমাদের বাড়িতে অন্য ধরনের লোকদের সংস্পর্শে এসে জহরের বারবার মনে হয় তার বাড়ির পরিবেশটা বদলাতে হবে। শুধু চাকরি বাকরি খাওয়া দেওয়া নিয়ে বেঁচে থাকাটাই সব নয়। গান বাজনা, কবিতা, থিয়েটার, বিজ্ঞানের অগ্রগতি জানা, এসব না হলে জীবন পরিপূর্ণ হয় না। এই সব কিছুতে শুধু সমাজের উচ্চস্তরের লোকেরই অধিকার। সমাজের উচ্চস্তরে ওঠার একটা রাস্তা অখিল দেখিয়েছিল, সে রাস্তা নিতে পারবে না জহর। মদ খাওয়া, অন্যদের দেখাবার জন্য মদের আড্ডায় নিয়মিত হাজিরা দেওয়া, মিথ্যে কথা বলা, এমনকি স্মাগলারদের সঙ্গেও পরিচয় রাখা, না, ওসব জহরের ধাতুতে নেই। হঠাৎই সংসার ছেড়ে পালিয়ে গেলে কেমন হয়? কোনো ক্রমে সে নিজের ব্যবস্থা করে নিতে পারবে, আবার সে শুরু করবে পড়াশোনা। প্রাইভেটে এমএসসি পড়া যায় না, কোথাও রাত্রিরে ক্লাস হয় কিনা খোঁজ নিতে হবে। আরও বিজ্ঞান পড়বে, রিসার্চ করবে, সে অন্য জগতে চলে যাবে। এই মফস্বলের নিম্ন মধ্যবিত্ত জীবনযাত্রা আর সহ্য হচ্ছে না। অখিল যে সিঁড়ির কথা বলেছিল সেই সিঁড়ি দিয়ে উঠবে না, সে জ্ঞান বুদ্ধির জগতে ওপরে উঠতে চায়। শান্তা ছেলে মেয়ে আর বাবার কি হবে? ওরা চালিয়ে নেবে ঠিকই। জহর যদি কালই হঠাৎ মারা যায়, সেটা অসম্ভব কিছু নয়। ট্রেনে কাটা পড়তে পারে, দুদল গুন্ডার মারামারির মাঝখানে পড়ে গুলি খেয়ে মরতে পারে, এরকম তো প্রায়ই হয়। তখন কি এরা ভেসে যাবে? জাহাজ ডুবে গেলে বাঁচার আশা থাকে না, কিন্তু ডাঙায় থাকলে মানুষ কোনো রকমে ঠিকই বেঁচে থাকে। কিন্তু মরা আর না মরার মধ্যে যে অনেক তফাৎ। মরে গেলে তো জহরের সব অনুভূতিও ফুরিয়ে গেল, কিন্তু বেঁচে থাকলে জহর ছেলে মেয়ের কথা ভুলবে কি করে? ছোট মেয়েটা একটু আছাড় খেয়ে পড়লেই তার বুক টনটন করে। কখনো রাত্রিরে ঘুমিয়ে পড়লেও এক একবার চোখ মেলে বলে, বাবা ফিরেছে। শান্তা সম্পর্কেও মায়া আছে, এমনকি বাবার ব্যবহারে অনেক সময় বিরক্ত হলেও যখন সে ছোট ছিল দিদিদের তুলনায় বাবা যে তাকে নিয়ে কত আদিক্ষেতা করতেন তা কি জহর ভুলতে পারে? না, জহর এই পরিবারের দায়িত্ব এড়িয়ে পালাতে পারবে না। কিন্তু চাকরিটা বজায় রেখে এই বাড়িতে থেকেও কি নানা রকম ক্ষুদ্রতা ছাড়িয়ে ওপরে ওঠা যায় না? দেখতে হবে যে ছেলে মেয়ে দুটো যেন খারাপ ভাষা না শেখে। ওদের শেখাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। হঠাৎ যেন জহর কল্পনায় দেখতে পায় তার মেয়ে খুকি এমএসসি পাশ করে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ করছে, আর খোকন হয়েছে ডাক্তার। যদি আধপেটা খেয়েও থাকতে হয় তবুও জহর ছেলে মেয়েদের পড়াবে শেষ পর্যন্ত। রাত্রের বেলা খাওয়া দাওয়ার পর জহরের হঠাৎ মনে পড়ায় সে সঞ্চয়িতা বইটা খুলে নিয়ে বসল। অন্যান্য দিনের মতো টিভিতে নেশার মতন সিরিয়াল দেখে যাচ্ছিল, বন্ধ করে দিল সেটাও। শান্তা রান্নাঘরের কাজ সারার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ দাঁড়িয়ে টিভি দেখে। আজ অন্যরকম দেখে সে জিজ্ঞেস করল, বন্ধ করে দিলে কেন? উত্তর না দিয়ে জহর থেমে থেমে পড়তে লাগল। পাগল হইয়া বনে বনে ফিরি,
আপন গন্ধে মম কস্তুরী মৃগ সম, ফাল্গুন রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না। শান্তা ফিক করে হেসে মুখস্থ বলতে লাগল। বক্ষ হইতে বাহির হইয়া আপন বাসনা মম, ফিরে মরিচিকা সম, বাহু মেলিতারে বক্ষ লইতে বক্ষে ফিরিয়া পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না। বিস্ময়ে জহরের চক্ষু দুটি ঠিকরে আসার উপক্রম। বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে আস্তে আস্তে বলল, তুমি পড়েছ? তুমি এই কবিতা জানো? কেন, দোকানদারের মেয়ে হলে বুঝি কবিতা পড়া যায় না? আমি আর দিদি অনেক কবিতা পড়তাম, দিদি আমাকে শিখিয়েছিল। আমি তো স্কুল মাস্টারের ছেলে হয়েও কখনো এসব পড়িনি, কেউ পড়তে শেখায়নি। তুমি আমাকে আগে বলনি কেন? তুমি কোনোদিনও জানতে চেয়েছো? রান্না, কাপড় কাচা, বাসন মাজা, ছেলে মেয়ের দেখাশোনা করা, শুধু এইসব নিয়েই তো আমাদের থাকতে হয়, অন্য কিছুর কথা ভাবতে নেই। আমি নিজেই তো গোমূর্খ, চাকরি ছাড়া অন্য কিছুর কথা ভাবিইনি। এখন হঠাৎ ভাবতে শুরু করলে যে? জুলি কাকিমাদের ওখানে গিয়ে বুঝি শিখেছ? ওখানে অনেক মেয়ে আসে, তাই না? কলকাতার মেয়েরা কত কিছু করে, বিয়ের পরেও নাচে, গান গায়। তুমি আর কি কবিতা জানো বলো না? বিয়ের পর যখন এ বাড়িতে আসি, আমার বয়স তখন 17 পেরিয়েছে। কি ভয় করছিল, কান্নাও পাচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল তোমার দিদিরা আমাকে পছন্দ করেনি, আমি খুব রোগা। কিন্তু তুমি আমায় দেখতে গিয়েছিলে, তুমি পছন্দ করেছিলে। এ বাড়িতে তুমি আমার সবচেয়ে আপন। তখন আমি মনে মনে বলেছিলাম, ওগো বর, ওগো বধূ, এই যে নবীনা বুদ্ধিবিহীনা, এ তব বালিকা বধূ। তোমার উদার প্রসাদে একেলা, কত খেলা নিয়ে কাটায় যে বেলা। তুমি কাছে এলে ভাবে তুমি তার, খেলিবার ধন শুধু, ওগো বর, ওগো বধূ। এখন মায়া হলো জহরের। সে দ্রুত উঠে এসে শান্তার দু কাঁধ ধরে বলল, বিয়ের পর প্রথম প্রথম প্রত্যেক রাত্রিরে তুমি কাঁদতে। তখন ভেবেছিলাম বাবা মায়ের জন্য তোমার মন কেমন করছে। তুমি যে ভয় পেয়েছিলে তখন বুঝিনি। অনেকদিন পর শান্তা স্বামীর বুকে মুখ রেখে আবার কাঁদল। 1 মিনিটও নয়। তারপর ছিটকে সরে গিয়ে বলল, বাবা বারান্দায় বসে আছেন, এখনো রাগ করে আছেন। তুমি ভেতরে নিয়ে এসো, বেশিক্ষণ বসে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। শান্তা, এখন থেকে রোজ শুতে যাবার আগে কিছুদিন আমরা এইসব কবিতা পড়ব। ছেলে মেয়ে দুটোকেও শেখাতে হবে। বৃহস্পতিবার সকালে জহর তখনও বাথরুমে। অফিসের সময় হয়ে গেছে, এখন তার জন্য সবাই বাথরুম খালি রাখে। শান্তা রান্নাঘরে খুব ব্যস্ত। জহর বেরিয়েই খেতে বসবে। অফিসের ক্যান্টিনে লাঞ্চ খাওয়া যায়, জহর সেখানে খায় না। সে টিফিনও নিয়ে যায় না। দীনেশ টিনের দরজায় দুমদাম আওয়াজ করতে করতে বললেন, টুকুন, শিগগিরই বেরো, শিগগির। বুড়ো মানুষ, যখন তখন বেগ পেতে পারে। তখন আর কে কে বলবে সে জ্ঞান থাকে না। কিন্তু দীনেশের গলার আওয়াজ এখন সেরকম নয়। জহর মাথায় গামছা খুঁজতে খুঁজতে বেরোতেই দীনেশ বললেন, ওরে টুকুন, কি সাংঘাতিক কাণ্ড, দেখ দেখ কাগজে কি লিখেছে। কোনো অন্য রাজ্যের মন্ত্রীর ছেলে নাবালিকা ধর্ষণের দায়ে ধরা পড়লে, কিংবা বহু বছর পেনশনের জন্য অপেক্ষা করে কোনো শিক্ষকের আত্মহত্যার খবর বেরোলেও দীনেশ এরকম উত্তেজিত হয়ে পড়ে। তাই জহর প্রথমে গুরুত্ব দেয়নি। দীনেশ বিহ্বলভাবে ছেলের হাতে কাগজটা তুলে দিলেন। খবর প্রথম পাতাতেই। শিরোনাম এবং 2-1 লাইন পড়া মাত্র জহরের শরীরে যেন প্রচণ্ড বৈদ্যুতিক শক লাগল। অনেক সময় চোখের সামনে জ্বলন্ত সত্যকে দেখেও বিশ্বাস করা যায় না। বাস্তবকে মনে হয় অবাস্তব। মনে হয় সমস্ত পৃথিবী একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। থিয়েটার রোডে সোনারতরী নামে বহুতল বাড়ির এক ফ্ল্যাটে খুন হয়েছেন এক সম্ভ্রান্ত গৃহবধূ। তার নাম বিজলী বসু। জুলি নামেই বেশি পরিচিতা।
তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত বসু। গতকাল রাত 8:30 থেকে 9টার মধ্যে এক বা একাধিক আততায়ী মহিলার শ্বাসরোধ করে। নাম ঠিকানার সবই মিলে যাচ্ছে। তবু জহর দুবার বলে উঠল, ও হতেই পারে না, ও হতেই পারে না। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরানো যায়, কিন্তু তাতে সময় বদলায় না। তীব্রতম অস্বীকারেও মুছে ফেলা যায় না কোনো নির্মম সত্যকে। জুলি কাকিমা বেঁচে নেই, তিনি খুন হয়েছেন। গতকাল রাত 8:30টায় এটা ঘটেছে। এর মধ্যে কেউ খবর দেয়নি জহরকে। কি করে দেবে? তার বাড়িতে তো টেলিফোন নেই। কাল জহর অফিস থেকে বাড়ি ফিরে এসেছে 7:30টার মধ্যে। তারপর ট্রেনে চেপে কে তাকে খবর দিতে আসবে? খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর 22 মিনিট পরে একটা ট্রেন আছে। কোনো রকমে জামা প্যান্ট গলিয়ে জহর ছুটল স্টেশনের দিকে। প্ল্যাটফর্মে সে দাঁড়িয়ে আছে। কেউ বুঝতে পারছে না কি ঝড় বইছে তার মনের মধ্যে। জুলি কাকিমার মতন মানুষকে কেউ খুন করতে পারে? অথচ অসম্ভব যে নয় তাও জহর জানে। কলকাতার বড় বড় ফ্ল্যাট বাড়িতে বুড়ো বুড়ে খুন হওয়ার খবর তো প্রায় কাগজে বেরোয়। এদের খুন করাই সবচেয়ে সহজ। উচ্চ মধ্যবিত্ত বা ধনী ছেলেমেয়েরা বিদেশে বা প্রবাসে থাকে। শুধু স্বামী স্ত্রী, কখনো কখনো দুজনও নয়, একজন। খুনে বদমাশরা দূর থেকে কয়েকদিন নজর রাখে। জুলি কাকিমাকে সাবধান করে দেওয়া হয়েছে অনেকবার। উনি যে সব মানুষকে বড় বেশি বিশ্বাস করেন। কাগজে লিখেছে দরজা ভাঙেনি, আততায়ীরা সম্ভবত পরিচিত। জুলি নিজেই দরজা খুলে দিয়েছিলেন। তার স্বামী কিংবা কাজের মহিলাটি কেউই তখন ফ্ল্যাটে ছিল না। ট্রেন লেট করছে। এক একদিন ট্রেন বেশি লেট করলে ক্রুদ্ধ অফিস যাত্রীরা স্টেশন মাস্টারের ঘর ভাঙচুর করে। জহর কখনো সে দলে যোগ দেয়। আজ তার ইচ্ছে হলো ছুটে গিয়ে স্টেশন মাস্টারের টুটি চেপে ধরতে। সে গেল না অবশ্য। এতক্ষণ জহর কাঁদেনি। এখন একটি লোকাল ট্রেনের ওপর অভিমানে তার চোখে জল এসে গেল। দয়া করে ট্রেনটি এসে পড়ল আরো 18 মিনিট পরে। রুমাল আনা হয়নি। অনবরত জামার হাতায় চোখ মুছছে জহর। পুলিশ টের পেয়েছিল গতকাল রাত 10টার মধ্যেই। সেখান থেকেই সাংবাদিকরা খবর জেনেছে। আজ সকালেও পুলিশ এসেছে। ফ্ল্যাটের সামনে ভিড় করে আছে একগাদা লোক। অধিকাংশ মানুষই গল্প শুনতে ভালোবাসে। একজন পুরুষের চেয়েও একজন মহিলার মৃত্যু সম্পর্কে কৌতূহল অনেক বেশি। সুন্দরী হলে তো কথাই নেই। শুধু খুন না, সেই সঙ্গে ধর্ষণ। টাকা পয়সা গয়নাগাটি নেয়নি। কত লক্ষ কালো টাকা লুকানো ছিল। স্বামীটাই খুন করেনি তো? ওই ভিড়ের জনগণ নিজেরাই এক একটা তত্ত্ব দিতে শুরু করে দিয়েছে। জহরকে কিছুতেই ঢুকতে দেবে না দরজার সেপাই। বেশি যুক্তিতর্কের মধ্যে না গিয়ে সে প্রায় জোর করে তাকে ঠেলে চলে এলো ভিতরে। তার চোখ এখন শুকনো। বসবার খড়ের মেঝেতে জুলির শরীর একটি সাদা চাদরে ঢাকা। চারপাশে খড়ির দাগ। রক্তের চিহ্ন নেই কোথাও। একজন ক্যামেরাম্যান ফ্ল্যাশে ছবি তুলছে দেওয়ালের। একজন পুলিশ অফিসার কথা বলছেন টেলিফোনে। আরেকজন কোলে একতারা কাগজ নিয়ে একটা একটা করে পড়ছেন। দেখে মনে হলো সেগুলো চিঠিপত্র। প্রশান্ত বসু পাথরের মূর্তির মতন বসে আছেন একটা সোফায়। প্যান্ট শার্ট মোজা সমেত শু পরা। কাল রাতে বাড়ি ফেরার পর আর পোশাক বদল করেননি। দৃষ্টি একেবারে স্থির। তার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে শ্রেয়া, অনির্বাণ, রণবীর, অরিন্দম, বন্দনারা। জহরও চলে গেল ওদের পাশে। কেউ কোনো কথা বলছে না। যিনি টেলিফোন করছেন তিনি নবাগত জহরের দিকে তাকিয়ে রইলেন কৌতূহলের চোখে। একটু পরে ফোন নামিয়ে রেখে জহরের কাছে এসে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়? জহর প্রশান্তর দিকে ইঙ্গিত করে বলল, উনি আমার কাকা। পুলিশ অফিসারটি ভেতরের ঘরের দিকে যেতে যেতে বললেন, আসুন আমার সঙ্গে। বসবার ঘর ছাড়া অন্য কোনো ঘরে জহর ঢোকেনি। এ ঘরটা সম্ভবত ওদের কোনো মেয়ের। সবকিছু সাজানো,
তবু মনে হয় অনেকদিন ব্যবহার হয়নি। দুটি চেয়ার এনে রাখা হয়েছে। জহরের মুখোমুখি বসে পুলিশ অফিসারটি একটি ছোট্ট পাতা খুলে জিজ্ঞেস করলেন, আপনার কাকা? পরপর কয়েকটি প্রশ্নের উত্তরে জহর তার পরিচয় জানাল। আপনি কখন এ খবর পেলেন? আজ সকালে। কে ফোন করেছিল? ফোন তো কেউ করেননি, খবরের কাগজ দেখে। আপনি এ বাড়িতে প্রায় আসেন? মানে কি রোজ, না কদিন অন্তর? তার কোনো ঠিকঠাক নেই, কখনো সপ্তাহে 2 বার, কখনো 2 সপ্তাহে 1 বার। শেষ কবে এসেছেন? গত বুধবার, না বৃহস্পতিবার। মিসেস বোসকে তখনই শেষ দেখেছেন? না তা না, পরেও দেখেছি, এই রবিবার। কোথায়? কাকা কাকিমা দুজনেই আমাদের বাড়িতে গিয়েছিলেন, নৈহাটির বাড়িতে। ও, এরা আপনাদের বাড়িতেও যেতেন? প্রায় যেতেন? না, এই একবারই। কেন গিয়েছিলেন? দেখুন, আমার মনে হয় তার সঙ্গে এই ব্যাপারের কোনো সম্পর্ক নেই। খাতাটা বন্ধ করে অফিসারটি বললেন, দেখুন, অনেক সময় আমরা এমন প্রশ্ন করি যা শুনলে মনে হয় বোকার মতন কথা। কিসের সঙ্গে যে কিসের সম্পর্ক তা তো আগে থেকে বলা যায় না। অনেকের কাছে আবল তাবল প্রশ্ন করতে করতে একটা ছবি তৈরি হয়ে ওঠে আস্তে আস্তে। যেমন ধরুন, এদের কাজের লোক একজন মাঝবয়সী মেয়ে ছেলে। তাকে আপনি কতদিন ধরে চেনেন? মাস্টারেক ধরে এখানে আসছি, ততদিনই চিনি। ওর কটি ছেলে মেয়ে তা জানেন? না তো, জিজ্ঞেস করিনি। তাহলে ওর একটি ছেলে যে রেল ডাকাতির কেসে জেল খেটেছে সেটাও জানেন না নিশ্চয়ই? তাই নাকি? মিস্টার বোসও এ খবর জানতেন না, কিন্তু রণবীর ঘোষাল, ওই যে ভদ্রলোক গান টান করেন, তিনি আমাদের জানিয়েছেন। তিনি এই মেয়ে ছেলেটিকে, কি যেন নাম, বেলা, হ্যাঁ, বেলাকে অন্য এক বাড়িতে আগে কাজ করতে দেখেছেন। সেখান থেকে বেলার ওই জন্য চাকরি যায়। আমি এসব কিছু আগে শুনিনি। কথায় কথায় এসব বেরিয়ে আসে। তাহলে এবার বলুন, মিস্টার অ্যান্ড মিসেস বোস নৈহাটিতে আপনাদের বাড়িতে হঠাৎ কেন গিয়েছিলেন? এমনি, আমার বাবার সঙ্গে দেখা করতে। আমার বাবা বাড়ি থেকে বিশেষ বেরোন না। ওরা ব্যারাকপুরে একটা মিটিংয়ে গিয়েছিলেন। সেখান থেকে আমার বাড়ি তো দূরে নয়, ওইখানেই। তাহলে লাস্ট রবিবারই আপনি মিসেস বোসকে অ্যালাইভ দেখেছেন? সেদিন কি আপনার মনে হয়েছিল এদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপারে টেনশন চলছে? একেবারেই না। এই দুজনের মধ্যে আমি একদিনও একটু কথা কাটাকাটি হতে দেখিনি। আসলে জুলি কাকিমার টেম্পারামেন্টই এমন ছিল, কখনো একটা জোরে কথাও বলতেন না। যারা জোরে কথা বলেন না তারা মনের মধ্যে সবকিছু চেপে রাখেন। একদিন হঠাৎ সেটা বাস্ট করে। এদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি, সে মেয়ে হতে পারে, পুরুষ হতে পারে, কেউ কি ছিল, কেউ এসেছিল যাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে টেনশন তৈরি হতে পারে? অসম্ভব, আমি কল্পনাও করতে পারি না। মানে সেরকম কোনো চিহ্নই আমি কখনো দেখিনি। মানে কি বলবো, জুলি কাকিমার জীবনটা এমনই সুন্দর ছিল যে উনি এ ধরনের কোনো ব্যাপার। বুঝলাম, মিসেস বোসের ক্যারেক্টার খুব পিওর ছিল, কিন্তু ডাক্তার বোসের ব্যাপারে কি আপনি অতটা শিওর হতে পারেন? উনি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েন? আমার এ ব্যাপারে কোনো ধারণাই নেই। এক একটা মার্ডারের পর কত রকম ব্যাপারই যে বেরিয়ে আসে। মানুষের চরিত্রের এমন এমন দিক যা তার চেনাশোনারা কল্পনাও করতে পারে না। খুনের মোটিভটা জানাই আসল ব্যাপার। মার্ডার সাধারণত 2 রকমের হয়, মার্ডার অফ প্যাশন আর মার্ডার ফর গেইন। অনেক সময় দুটো গুলিও দেওয়া যায় যাতে বুঝতে পারা না যায়। মিস্টার বোস বাড়িতে কত টাকা রাখতেন জানেন? তা আমি জানবো কি করে, টাকার কথা তো কখনো ওঠেনি। ডাক্তার বোস বলছেন বাড়িতে ওর স্ত্রীর কাছে স্ত্রী সব টাকা করে রাখতেন। ক্যাশ মাত্র 30-35 হাজার টাকা ছিল, পুরোটাই গেছে। আর গয়না গেছে 1.5 লাখের মতন। আপাতত মনে হতে পারে কোনো ক্রিমিনাল গ্যাংয়ের কাজ, কিন্তু দরজা তো ভাঙেনি। মিসেস বোস নিজেই কি দরজা খুলে দিয়েছিলেন কোনো চেনা লোকের গলার আওয়াজ শুনে?
অবশ্য বেলা নামের ওই মেয়ে লোকটি একটি নকল চাবি তৈরি করিয়ে বাইরে চালান দিতে পারে। সেক্ষেত্রে ওই ধরনের ক্রিমিনালরা রাত্রি 9টার সময় আসবে কেন? তারা আসে নির্জন দুপুরে কিংবা শেষ রাতে। কমপ্লিকেটেড, বুঝলেন, খুবই কমপ্লিকেটেড। অবশ্য ডাক্তার বোস যখন বাড়িতে থাকবেন না, সেই খবর নিয়েই ওরা আসবে। ডাক্তার বোসের রিভলভার আছে, আপনি জানতেন? জহর অবুঝের মতো দুদিকে ঘাড় নাড়ল। আচ্ছা, আপনাকে কিছু রুটিন কোশ্চেন করলাম। এরপর যদি আপনার নতুন কিছু মনে পড়ে, যে কোনো ছোটোখাটো ঘটনা আমাকে জানাবেন। আমার নাম সিরাজুল তারিক। লালবাজারে আমাকে ফোন করবেন, ডোন্ট ফরগেট। জহর আবার ফিরে এলো বসবার ঘরে। এখন আর সবাই একেবারে নীরব নয়। রণবীর ফিসফিস করে বলছে কি করে সে সবার আগেই খবর পেয়েছে। বাড়ি ফিরে প্রশান্ত বসু এই দৃশ্য দেখে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। কিভাবে পুলিশকে খবর দিতে হবে তা পর্যন্ত বুঝতে পারছিলেন না। টেলিফোন খাতাটা উল্টে প্রথমেই রণবীরের নামটা দেখে তাকে ফোন করে একটা অদ্ভুত কথা বলেছিলেন। গলায় কোনো উত্তেজনা ছিল না, কেমন যেন যান্ত্রিক ভাব। তিনি বলেছিলেন, মিস্টার ঘোষাল, এক্ষুনি একবার আমার অ্যাপার্টমেন্টে আসতে পারবেন? যেখানে যে অবস্থায় আছেন 1 মিনিটও দেরি না করে। বিশ্বাস করুন, আমি সারা জীবনে কোনো মানুষকে এভাবে অনুরোধ করিনি। রণবীর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, কিন্তু এই ধরনের অনুরোধ উপেক্ষা করা যায় না। জোরে গাড়ি চালিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে দেখে এই কাণ্ড। লালবাজারে অনেকের সঙ্গে রণবীরের চেনাশোনা আছে, সুতরাং খবর দিতে তার কোনো অসুবিধা হয়নি। জহর ভাবল, এই ধরনের কাজ অখিলকেই বেশি মানায়, কিন্তু অখিলকে তো দেখা যাচ্ছে না। সে শ্রেয়াকে জিজ্ঞাসা করল, অখিল এখনো খবর পায়নি? এখান থেকে ফোন করা হয়েছিল, কিন্তু অখিলবাবু কলকাতায় নেই, বাইরে কোথাও গেছেন। অখিলের জন্য কষ্ট হলো জহরের। বেচারি যখন শুনবে অখিলের সঙ্গে এবারের যোগাযোগ ছিল সবচেয়ে বেশি, আজ সে কলকাতার বাইরে চলে গেল। সিরাজুল তারিক প্রশান্ত বসুর সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন। তিনিই কথা বলছেন বেশি। প্রশান্ত বসু শুধু ঘাড় নেড়ে হ্যাঁ না বলে যাচ্ছেন। ডেড বডি তো পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। কাটা ছেঁড়ার পর সেই বডি দেখা নিকটাত্মীয়দের পক্ষে খুবই বেদনাদায়ক। ওদের ছোট মেয়ে ব্যাঙ্গালোর থেকে আসবে ইভিনিং ফ্লাইটে। সে পর্যন্ত ডেড বডি এখানেই রেখে দেওয়া যেতে পারে, তবে কেউ যেন কিছু টাচ না করে। ডেড বডি? জুলি কাকিমা নেই, শুধু ডেড বডি। জুলি কাকিমা কালও এই সময় বেঁচে ছিলেন। কেউ কি তাঁর কথা ভাবছে? পুলিশ এসে সকলের মধ্যে এমন একটা সন্দেহের আবহাওয়া তৈরি করে দেয় যে কেউই অন্য কথা ভাবতে পারে না। জহরও পুলিশদের কথাই শুনছে সমস্ত মনোযোগ দিয়ে। ঝনঝন করে টেলিফোন বেজে উঠল, বাজতেই লাগল। অন্য অফিসারটি ফোন তুলে 2-1 কথার পর বললেন, একজনকেও ডক্টর বোসকে চাইছেন। প্রশান্ত একটা হাত তুলে নাড়লেন, অর্থাৎ তিনি ফোন ধরবেন না। জহরি ফোনের সবচেয়ে কাছে দাঁড়িয়ে শ্রেয়া তাকে বলল, আপনি কথা বলুন না। জহর ফোন হাতে নিয়ে বলল, হ্যালো। অন্যদিকে অখিলের গলা। সে বলল, কে, জহর নাকি? তুমি এ সময় ওখানে, কি ব্যাপার? জহর শুকনো গলায় বলল, এই মানে এমনি এসে পড়েছি। তুমি ওই বিল্ডিংয়ে অন্য কোনো ফ্ল্যাটে কাজে এসেছিলে বুঝি? শোনো জহর, একটা বিশেষ দরকারে ফোন করেছি। তুমি কোথা থেকে কথা বলছো অখিল? আসানসোল থেকে। আসানসোল? কখন গেলে? আমি তো 3 ধরে এখানেই। 3 দিন? হ্যাঁ, মঙ্গলবার থেকে। শোনো জহর, প্রশান্তদার সঙ্গে আমার খুব দরকারি কথা আছে, একবার ফোনটা দাও তো ওকে। মানে একটু অসুবিধা আছে। উনি বাথরুমে, তবু যদি ডেকে দাও। আমি খুব একটা মুশকিলে পড়ে গেছি। আর তোমাকেই আগে বলি, কি হয়েছে জানো? এখানে অটোয়ালদের হোটেলে উঠেছি, কাল আমার মানিব্যাগটা চুরি গেছে। তার মধ্যে টাকা পয়সা, ক্রেডিট কার্ড, আরও দরকারি কাগজপত্র সব গেছে। যাকগে, সে আমি একরকম ম্যানেজ করে নেব।
এখানে এসে শুনছি 5টা কয়লা খনি গ্রুপের জেনারেল ম্যানেজার সুদর্শন সিংহ রায় আমাদের প্রশান্তদার খুব পরিচিত, বুঝলে? ওখানে আমার একটা খুব বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। প্রশান্তদা যদি আমার একটা রেফারেন্স দিয়ে দেন, মানে শুধু সুদর্শন সিংহ রায়কে ফোন করে বলে দেবেন উনি আমাকে ভালো চেনেন, ব্যাস এইটুকু। ওকে একটু ডাকো না ভাই, ফোনের অনেক বিল উঠে যাচ্ছে। অখিল, একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। তার মানে ও বাড়িতে আগুন লেগে গিয়েছিল? আমি কতবার আলাদাভাবে ফায়ার ইন্স্যুরেন্সের কথা বলেছি। না তা না, জুলি কাকিমা। জুলি বৌদির কি হয়েছে? অসুখ, হার্ট অ্যাটাক? এখন কোথায়? নার্সিংহোমে? এই জহর, তুই উত্তর দিচ্ছিস না যে? আমার সঙ্গে নগরাবাজি করছিস? কি হয়েছে খুলে বল। অখিল, তুমি আজই চলে আসতে পারবে? টাকা পয়সা কাটফাট সব হারিয়ে গেছে, হোটেলের বিল মেটাতে হবে, এক্ষুনি যাই কি করে? কি হয়েছে, ব্যাপারটা কি বলছিস না কেন? জুলি কাকিমা নেই। মনে হলো অখিলের হাত থেকে ফোনটা খসে পড়ে গেছে, কিন্তু কাটেনি। শোনা যাচ্ছে অখিলের একটা অদ্ভুত বুকচাপা আর্তনাদের মতন। জহর মুখ তুলে অসহায়ের মতন শ্রেয়াকে বলল, আমি আর পারছি না, এবার যা বলার তুমিই বলো। শ্রেয়া শক্ত ধরনের মেয়ে, ভেঙে পড়বার কোনো চিহ্ন নেই। ফোনটা তুলে সে বলল, হ্যালো অখিলবাবু, যা শুনেছেন ঠিকই শুনেছেন। সামথিং টেরিবল হ্যাজ হ্যাপেন্ড হিয়ার। আমরা সবাই এখানে আছি, আপনি যদি শেষ দেখা দেখতে চান সন্ধ্যের মধ্যে আসতে হবে। সিরাজুল তারেক ফটোগ্রাফারকে বললেন, বডির কয়েকটা ছবিও তুলে রাখিস ভাই। সাদা চাদরটা সরিয়ে ফেলা হলো। জহর ভেবেছিল সে আর মৃতদেহ দেখবে না, জুলি কাকিমার আগের চেহারাটাই মনে থাকবে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি চলে গেল। জুলি কাকিমার মুখের বিশেষ কিছু পরিবর্তন হয়নি, চোখ দুটি খোলা, তাতে অসম্ভব বিস্ময় ও বেদনা। এর মধ্যেই জানা হয়ে গেছে আততায়ীরা গুলি করেনি কিংবা ছুরি চালায়নি। খুব সম্ভবত অতর্কিতে গলা টিপে ধরেছে কিংবা মুখে বালিশ চাপা দিয়ে কেড়ে নিয়েছে শেষ নিঃশ্বাস। সারাদিন অনেকেই রয়ে গেল সেই ফ্ল্যাটে। শুধু রণবীরকে চলে যেতে হলো, বহরমপুরে তার গানের প্রোগ্রাম আছে বলে টাকা নিয়ে ফেলেছে, যেতেই হবে, নইলে আজকাল উদ্যোক্তারা হামলা করে বাড়িতে আসে। যাবার সময় রণবীর বলল, তবু এখানে এলে তোমাদের সঙ্গে দেখা হতো, আড্ডাটা ভেঙে গেল, আবার কবে দেখা হবে জানি না। যতই দুঃখ হোক, শোকে বুকটা ভেঙে যাক, তবু শরীরের ছোটখাটো দাবি মেটাতেই হয়। হিসি করতে যেতে হয় না বাথরুমে, চায়ের তৃষ্ণা ঠিকই জানান দেয়, এমনকি দুপুরে খিদেও পায়। প্রশান্ত আগের রাতে একটুও চোখের পাতা জোড়েননি, কিছু খাননি। শ্রেয়া সব ভার নিয়ে নিল, দোকান থেকে চিনে খাবার আনলো, প্রশান্তকে জোর কিছু খাইয়ে শুতে পাঠিয়ে দিল বিছানায়। বসবার ঘরের মাঝখানে পড়ে রইল জুলির নিষ্পন্দ শরীর। তার পাশেই গ্যাঁট হয়ে বসে আছে একজন কনস্টেবল, সে ঘন ঘন বিড়ি ফুঁকছে। খানিক বাদে অনেক বরফের চাঙর এনে চাপিয়ে দেয়া হলো মৃতদেহের ওপর। জুলি কাকিমা নন, মৃতদেহ। এরই মধ্যে খবর এলো নানা রকম। বেলা শরীর খারাপ বলে মাঝে মাঝেই ছুটি নিচ্ছিল ইদানিং। তার বাড়ি গাঙ্গুলি বাগানে। পুলিশ সেখানে গিয়ে তার দেখা পায়নি, সে নাকি চলে গেছে মুর্শিদাবাদে দেশের বাড়িতে। সে এত বিশ্বস্ত ছিল, কোনো খবর না দিয়েই চলে গেল মুর্শিদাবাদ। সন্দেহ তো হতেই পারে। কোনো লিফটম্যান রাত 9টার সময় কাউকে এই ফ্ল্যাটে ঢুকতে বা বেরোতে দেখেননি। লিফটম্যানরা মাঝে মাঝেই লিফট ছেড়ে চলে যায়, ফ্ল্যাটের বাসিন্দাদের ফাই ফরমাস খাটে। ঝুলি কাকিমাই তো ওদের দিয়ে কিছু কিছু জিনিস আনাতেন। যদিও একজন লিফটম্যান পুলিশের কাছে হলফ করে বলেছে সে 8টা থেকে 10টা পর্যন্ত লিফট ছেড়ে এক পাও নড়েনি। কাজে ফাঁকি দেবার কথা সে স্বীকার করবে কেন? আততায়ীরা তো সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে। এত বড় বাড়ির দুদিকের দুটো দরজা সবসময় খোলা থাকে, অনবরত লোকজন আসা যাওয়া করছে। গাড়ি ঢুকে আসে, ট্যাক্সি আসে,
দারোয়ানদের পক্ষেও নজর রাখা সম্ভব নয়। এয়ারপোর্টে ফোন করে জানা গেল ব্যাঙ্গালোরের ফ্লাইট 2 ঘন্টা লেট, অর্থাৎ নয়না রাত 10:30টার আগে পৌঁছাতে পারবে না। জহর ততক্ষণ বসে থেকে কি করবে? তাকে তো বাড়ি ফিরতে হবে। বাড়িতে খবর দেবার কোনো উপায় নেই। জহর উঠে পড়ল। এক একজন মানুষ চলে যাবার পর তার অস্তিত্বের কথা বেশি করে অনুভব করা যায়। এতক্ষণ পর একা হয়ে গিয়ে জহর জুলি কাকিমার অভাব ঠিক মতন বুঝতে পারল। জুলি কাকিমাকে ঘিরে তার একটা অন্য জগৎ গড়ে উঠছিল। সব ধূলিসাৎ হয়ে গেল। সেই রবিবার সকালে জুলি কাকিমার সঙ্গে শেষ দেখা। তারপর এই কদিনের মধ্যে জহর আর আসতে পারেনি। অফিসে একটা ঝামেলা চলছে, স্ট্রাইক বোধহয় হবেই। ছুটির পর রোজই ইউনিয়নের মিটিং। তবু একটু রাত করেও তো জহর আসতে পারত। তাহলে জুলি কাকিমার সঙ্গে অন্তত আর একবার দেখা হতো। জহরের নিজের গালে চড় মারার ইচ্ছে হলো। কালও যদি জহর আসতো তাহলে জুলি কাকিমা খুন হতেন না। আশ্চর্য ব্যাপার, কাল কেউই আসেনি, অথচ প্রতিদিনই কেউ না কেউ সন্ধেবেলা এসে জুলি কাকিমাকে সঙ্গ দেয়। অখিল না হয় কলকাতার বাইরে, শ্রেয়া, রণবীর, অরিন্দম, বন্দনা সবাই একসঙ্গে অনুপস্থিত। খুনিরা কি দূর থেকে লক্ষ্য রেখেছিল? কিংবা খুনিরা ওই বাড়িতেই থাকে? জহরের ভুরুটা কুঁচকে গেল। কোথায় যেন কি একটা ভুল হয়ে যাচ্ছে, কিছু যেন মিলছে না। পুলিশ এবং আশরাফই খুনিরা বলছে কেন? খুনি তো একজনও হতে পারে। পুলিশ কিছুটা ধস্তাধস্তির চিহ্ন পেয়েছে। ব্লাউজ ছেঁড়া, শাড়ি অনেকটা খোলা। তবে বলাৎকার হয়েছে কিনা তা পরীক্ষা না করে বোঝা যাবে না। অনেক নরপশু 5 বছরের মেয়ের ওপরেও বলাৎকার করে, 75 বছরের বৃদ্ধাদেরও ছাড়ে না। সেই তুলনায় জুলি বসু তো যথেষ্ট আকর্ষণীয় ছিলেন। সোফার সঙ্গে হেলান দেবার জন্য যে পিঠ বালিশ থাকে, সেই রকম একটা বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরুদ্ধ করা হয়েছে। উফ, সেই সময়টায় কত কষ্টই না পেয়েছেন জুলি কাকিমা। যিনি মানুষকে দুঃখ দিয়ে একটু বাঁকা কথাও বলতেন না কখনো, তাকে এইভাবে। বাড়িতে ফিরে কথা বলতে ইচ্ছে করছে না জহরের, কিন্তু দিনের সবকিছু খুঁটিয়ে শোনার জন্য ব্যগ্র। না খেয়ে জেগে বসে আছেন। জহরকে মোটামুটি একটা বিবরণ দিতেই হলো। দিনেশ তাতে সন্তুষ্ট নন। কে কে এসেছিল, কে কি বলল, সব তাকে জানতে হবে। একসময় বিরক্ত হয়ে বাবাকে মৃদু ধমক দিয়ে ফেলল জহর। তারপর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। সে সিগারেটটা পর্যন্ত ধরালো না। সে ঘুমিয়ে পড়তে চায়, কিন্তু ঘুম আসবে কেন? রাস্তায় অনেকগুলো কুকুর ডাকছে। ঝগড়ার সময় তাদের গলার আওয়াজ কি প্রচণ্ড বেড়ে যায়, থামছেই না। অন্যদিনও কুকুর ডাকে, রাত্রিরে বেশি শোনা যায়। তারই মধ্যে ঘুমিয়ে পড়ে জহর। আজকে বেশি বেশি ডাকছে। খাটের উপর শান্তা পাশ ফিরছে, বাচ্চারা নড়াচড়া করছে, তাও শুনতে পাচ্ছে জহর। অন্যদিন পায় না। রবিবার এ বাড়িতে এসে জুলি কাকিমা বলেছিলেন জহরের সঙ্গে তার কিছু একটা কাজ আছে, দুজনে মিলে কিছু করবেন। কি ভেবেছিলেন তিনি, সেটা শোনা হলো না। জহরকে যেতে বলেছিলেন, নিরিবিলিতে কথা বলবেন। এই 4 দিনের মধ্যে সে যেতে পারেনি। সেজন্য সারা জীবন কি আর নিজেকে ক্ষমা করতে পারবে? কি ভেবেছিলেন জুলি কাকিমা? নতুন একটা কাজ, তাতে হয়তো জহরের জীবনটা বদলে যেতে পারত। এরই মধ্যে একটা দৃশ্য ভেসে উঠল জহরের চোখে। কোনো একটা কথার সঙ্গে এ দৃশ্যটা কিছুতেই মিলছে না। সে কি তবে ভুল দেখছে? হতেও পারে, মাত্র 2-1 পলকের দেখা। একজন মানুষের সঙ্গে অন্য মানুষের চেহারার মিল থাকে। হিংস্র চিৎকার করতে করতে কুকুরগুলো যেন একেবারে বাড়ির পাশেই চলে এসেছে। এখানে ছাড়া আর ওরা কি ঝগড়া করার জায়গা পেল না? একবার ভাবল উঠে গিয়ে লাঠি নিয়ে ওদের তাড়া করবে, কিন্তু একসময় শরীর ভারী হয়ে আসে, উঠতে ইচ্ছে করে না। হঠাৎ এক সময় জহরের ঘুম ভেঙে গেল। তার পাশে বসে আছে শান্তা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
জহর জিজ্ঞেস করল, এ কি, তুমি ঘুমাওনি? তোমার খুব কষ্ট হচ্ছে না গো? কই না তো। তুমি ঘুমের মধ্যে আ করে চিৎকার করছিলে। ঘুমো, আমি হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমো। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্য জীবনের স্বাদের দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।